প্রাচীন যুগের শেষ দিকে কেউ কল্পনাও করতে পারেনি যে আরব উপদ্বীপের শুষ্ক মরুভূমি থেকে এক বিশাল সভ্যতার উত্থান হবে। কিন্তু সুদূর প্রসারী বিজয়ের পর খালিফা ও সুলতানরা বিপুল সাম্রাজ্যের উপর শাসন করেছেন। সমৃদ্ধির যুগও এসেছে, আবার ভয়াবহ বিপর্যয়ও নেমে এসেছে। এটাই ইসলামের 1000 বছরের ইতিহাস, এর মধ্যপ্রাচ্য কেন্দ্রিক মূল ভূখণ্ডকে সামনে রেখে। ষষ্ঠ শতকে আরব উপদ্বীপ ছিল তখনকার দুই পরাশক্তির একেবারে পেছনের এলাকা। পূর্বে পারস্যের সাসানীয় সাম্রাজ্য এবং পশ্চিমে খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্য। উপদ্বীপের আরব অধিবাসীরা ছিল মূলত একটি জাতিগত ও সাংস্কৃতিক গোষ্ঠী, যাদের বেশিরভাগই ছিল যাযাবর গোত্র। তাদের অধিকাংশই বহু ঈশ্বরবাদী ছিল, অনেক দেবতার উপাসনা করত। কিন্তু এই পরিস্থিতি খুব শিগগিরই বদলে যেতে চলেছিল। প্রায় 570 খ্রিস্টাব্দে মক্কা শহরে মুহাম্মদের জন্ম হয়। মুসলিম ঐতিহ্য অনুযায়ী আল্লাহ তাকে নবীদের ধারাবাহিকতার সর্বশেষ নবী হিসেবে নির্বাচন করেন, যার মধ্যে ছিলেন ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিসসালাম। মুহাম্মদের দায়িত্ব ছিল আরবদের মধ্যে একেশ্বরবাদের প্রকৃত রূপ প্রচার করা। ঐতিহ্য অনুযায়ী বহু বছরের মধ্যে কোরআনের আয়াতগুলো ধাপে ধাপে নবীর ওপর নাজিল হয় এবং পরে তা ইসলামের কেন্দ্রীয় গ্রন্থ হিসেবে সংকলিত হয়। শুরুতে মুহাম্মদ নির্যাতনের শিকার হন, কিন্তু পরে তিনি মদিনা শহরে হিজরত করেন। এই ঘটনাই ইসলামী বর্ষপঞ্জির সূচনা হিসেবে ধরা হয়। সেখানে তিনি নতুন ধর্ম প্রতিষ্ঠা করেন, মুসলিম সম্প্রদায়কে সুসংগঠিত করেন, মূর্তি পূজকদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং আরব গোত্রগুলোকে একত্রিত করে একটি মুসলিম জাতিতে পরিণত করেন। 632 খ্রিস্টাব্দে মুহাম্মদের ইন্তেকাল হয়। এটি ছিল এক গভীর সংকটের সময়। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সামরিক নেতার স্থলাভিষিক্ত কে হবেন? নেতৃত্বের বৈধতা নিয়ে এই প্রশ্নটি পরবর্তী শতাব্দীগুলোতে ইসলামী বিশ্বের একটি কেন্দ্রীয় বিষয় হয়ে থাকবে। মুহাম্মদের উত্তরাধিকারীরা খলিফা উপাধি গ্রহণ করেন, যার অর্থ উত্তরাধিকারী। প্রথম 4 জন খলিফা, যাদের রাশিদুন বা সঠিক পথে পরিচালিত খলিফা বলা হয়, তারা এক একে নির্বাচিত হন, নবীর সঙ্গে তাদের সম্পর্ক ও ব্যক্তিগত গুণাবলীর ভিত্তিতে। তারা ক্ষমতা ধরে রাখল প্রায় 30 বছর। এই সময়ই প্রথম মুসলিম রাষ্ট্র গড়ে ওঠে, যেখানে ছিল প্রতিষ্ঠান, কর ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো। খলিফারা সামরিক অভিযান চালাতেন, আর খুব দ্রুত ও বিশালভাবে খিলাফতটি প্রসারিত হয়ে যায় ইরান থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত। বাইজেন্টাইন সাম্রাজ্য অনেক ভূখণ্ড হারায়, আর সাসানীয় সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। মুসলিম ঐতিহ্যে রাশিদুন যুগকে ইসলামের গৌরবময় দিন হিসেবে মনে করা হয়। তবে এই সময়টা তীব্র অভ্যন্তরীণ উত্তেজনা ও সংঘাতের জন্য পরিচিত ছিল। 4 খলিফার মধ্যে 3 জনকে হত্যার শিকার হতে হয়েছিল। বিশেষ করে মুহাম্মদের চাচাতো ভাই এবং জামাতা আলী ইবন আবি তালিবের সমর্থকদের সঙ্গে উত্তেজনা বেড়েছিল। এই গোষ্ঠী, যাদের পরে শিয়া বলা হয়, দাবি করেছিল যে মুহাম্মদ আলীকে নিজের উত্তরাধিকারী হিসেবে নিয়েছিলেন, তাই আলী এবং তার বংশধররা একমাত্র বৈধ শাসক। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বীরা, যাদের পরে সুন্নি বলা হবে, এই নিয়োগ স্বীকার করেনি। সময়ের সঙ্গে সঙ্গে এই রাজনৈতিক বিভাজন ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় ফাটল হিসেবে গড়ে ওঠে। 661 খ্রিস্টাব্দে উমাইয়াদ, একটি আরব পরিবার যা সিরিয়ায় বসবাস করত, ক্ষমতায় আসে এবং 90 বছর শাসন করে। ইসলামের রাজধানী আরব উপদ্বীপ থেকে দামেস্কে চলে আসে। নতুন শাসক নতুন রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আসে, একটি রাজবংশ যেখানে খলিফার পদ পিতৃপুরুষ থেকে পুত্রের কাছে চলে। উমাইয়াদ রাজবংশ দ্বিতীয় বিজয় অভিযান চালায়, এমন এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যা মধ্য এশিয়া থেকে ইবেরিয়ান উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত ছিল। তবে ফ্র্যাঙ্কদের সঙ্গে তুরেসের যুদ্ধে মুসলিমদের পরাজয় পশ্চিমে মুসলিম প্রসারণ বন্ধ করে দেয় এবং পশ্চিম ইউরোপের ইসলামীকরণ রুখে দেয়। খলিফা আব্দুল মালিক দামেস্কে ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা করেন, সাম্রাজ্যের আরব পরিচয় শক্তিশালী করেন, প্রশাসনিক ব্যবস্থা দৃঢ় করেন এবং বিভিন্ন নির্মাণ প্রকল্প শুরু করেন, বিশেষভাবে জেরুজালেমের ডোম অফ দ্য রক। কিন্তু সামাজিক ও রাজনৈতিক বিভাজন, বিদ্রোহ এবং গৃহযুদ্ধ উমাইয়াদ খিলাফতকে অস্থির করে তোলে। কারবালার যুদ্ধে উমাইয়াদরা আলীর পুত্রকে হত্যা করে, যা শিয়াদের জন্য গভীর ও আকারগঠক আঘাত হিসেবে রয়ে যায়। শেষমেশ অষ্টম শতকের মাঝামাঝি শাসন ক্ষমতার বিপরীতে থাকা বিভিন্ন গোষ্ঠী মিলিত হয়ে একটি সামরিক বাহিনী গঠন করে।
এবং নির্মমভাবে উমাইয়াদ পরিবারকে হত্যার শিকার করে। 750 খ্রিস্টাব্দে এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে আব্বাসী রাজবংশ ক্ষমতায় আসে। তারা ছিলেন এক সুন্নি আরব পরিবার, যারা নিজেদের আব্বাসের বংশের সঙ্গে গর্ব করত, যিনি মোহাম্মদের চাচা ছিলেন। বিশৃঙ্খলার যুগ শেষ হয়ে গিয়েছিল। আব্বাসী খলিফাদের নেতৃত্ব 500 বছরেরও বেশি সময় ধরে চলেছিল। ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী তালের যুদ্ধে চীনা সাম্রাজ্যের বিরুদ্ধে জয়লাভ করে, যা পূর্বে মুসলিম প্রসারণকে শেষ করে দেয়। আব্বাসীরা বিস্তারের নীতি স্থগিত করে এবং নিজেদের দৃষ্টি কেন্দ্রীভূত করে খিলাফতের নির্মাণে। তারা রাজধানী দামেস্ক থেকে নতুন একটি শহরে নিয়ে আসে, বাগদাদ। খুব দ্রুত এটি বিশ্বের সবচেয়ে বড় ও সমৃদ্ধিশালী শহর হিসেবে পরিচিতি পায়। খিলাফত ছিল কবি, লেখক, চিকিৎসক, দার্শনিক ও জ্যোতির্বিজ্ঞানীদের জন্য উর্বর মাটি। গ্রিক ও অন্যান্য ভাষার বৈজ্ঞানিক গ্রন্থগুলো আরবি ভাষায় অনুদিত হয়, যা বিশাল মূল গবেষণার ভিত্তি তৈরি করে। তাই আব্বাসী যুগকে ইসলামী সভ্যতার সোনার যুগ বলা হয়। আব্বাসী খলিফা হারুন আল রশিদ, যিনি আরাবিয়ান নাইটস কাহিনীর মাধ্যমে পরিচিত, তিনি পণ্ডিতদেরকে সমর্থন দিতেন, চার্লম্যানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতেন, এমনকি ইউরোপে একটি হাতি পাঠিয়েছিলেন, যা ফ্র্যাঙ্কদের রাজ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। কিন্তু এই সমৃদ্ধির সঙ্গে নবম শতকের মাঝামাঝি থেকে আব্বাসীরা বাগদাদে সাম্রাজ্যের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। স্থানীয় মুসলিম রাজবংশ ক্ষমতা অর্জন করে, বিস্তৃত অঞ্চলে আধিপত্য বিস্তার করে। ধীরে ধীরে খলিফা রাজনৈতিক ও সামরিক শক্তি হারিয়ে কেবল একটি প্রতীকী চরিত্রে পরিণত হয়। এর পাশাপাশি খিলাফতের আরব একচেটিয়াত্ব দুর্বল হয়ে যায়। ফার্সি ও তুর্কি উপাদানগুলো ক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ইসলামের গল্প কেবল আরবের নয়, বহুজাতি হয়ে ওঠে। পশ্চিমে ইবেরিয়ায় কখনোই আব্বাসীরা শাসন করেনি, বরং উমাইয়াদ রাজবংশের একটি অবশিষ্ট অংশ সেখানে ক্ষমতা বজায় রাখে। স্পেনে ইসলামী উপস্থিতি শতক ধরে থাকে, কিন্তু ক্রমে খ্রিস্টান রেকনকুইস্টা ধাক্কা দিয়ে এগিয়ে আসে। পূর্বে বিভিন্ন ফার্সি রাজবংশ আব্বাসীর ক্ষতি করে শাসন করত। এদের মধ্যে কয়েকটি ফার্সি রাজবংশ ফার্সি সংস্কৃতির পুনর্জাগরণের চালিকা শক্তি ছিল, যা আরব বিজয়ের কারণে কষ্ট পেয়েছিল। ফার্সি ভাষা পুনরুজ্জীবিত হয় এবং আরবি লিপি গ্রহণ করে। 945 খ্রিস্টাব্দে ফার্সি বুইদ পরিবার বাগদাদ নিয়ন্ত্রণ করে। যদিও বুইদরা শিয়া ছিল, তবু তারা সুন্নি আব্বাসী খলিফাকে উৎখাত করেনি, বরং তার ক্ষমতা সীমিত করে এবং ইরাক ও পশ্চিম ফার্সিয়ার বিস্তৃত এলাকায় তাদের ফেডারেশন নিয়ন্ত্রণ করত। তাদের উপস্থিতি 100 বছরের বেশি স্থায়ী হয়। একই সময়ে ফাতিমিরা শক্তি অর্জন করতে শুরু করে। তারা ছিলেন এক উচ্চাকাঙ্ক্ষী আরব শিয়া রাজবংশ, যারা নিজেদের বংশ উৎস হিসেবে মুহাম্মদের কন্যা ফাতেমা এবং আলীর স্ত্রী হিসেবে পরিচয় দিত। ফাতিমি রাজবংশ উত্তর আফ্রিকা জুড়ে প্রসারিত হয় এবং মিশরে কায়রোকে রাজধানী করে সেখান থেকে বিস্তৃত অঞ্চল শাসন করত। ফাতিমিরা আব্বাসী খলিফাকে উৎখাতের ডাক দিত, শিয়া মিশনারির নেটওয়ার্ক পরিচালনা করত এবং অনেক সময় বিদ্রোহমূলক কার্যকলাপের সন্দেহে সুন্নি খলিফাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত। ফাতিমিরা তাদের ছায়া খিলাফাত 200 বছরের বেশি সময় শাসন করেছিল, কিন্তু তারা বাগদাদকে পরাজিত করতে পারেনি। 10ম শতকে ফাতিমি এবং বুইদদের মতো শিয়া রাজবংশের রাজনৈতিক সাফল্যের প্রেক্ষাপটে শিয়া ইসলাম আকার নিতে শুরু করে। রাজনৈতিক গোষ্ঠীর একটি সংগ্রহ থেকে এটি একটি সুসংজ্ঞায়িত ধর্মীয় আন্দোলনে পরিণত হয়। 10ম ও 11শ শতকে মধ্য এশিয়ার স্টেপ অঞ্চলে রাজনৈতিক এবং জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ আসে, যা তুর্কি গোষ্ঠীর গোত্রগুলোর স্থানান্তরকে উস্কে দেয়। তারা ছিল যাযাবর, অর্থনীতি, ঘোড়া ও অন্যান্য পশুপালনের ওপর নির্ভরশীল এবং চমৎকার ঘোড়ায় ধনুকধারী সৈন্য। অনেকেই মধ্যপ্রাচ্যে প্রবেশ করে। এই প্রক্রিয়াটি 3 স্তরে হয়েছিল: সুন্নি ইসলামে রূপান্তর, অভিবাসন এবং রাজনৈতিক দখল। 1055 সালে সেলজুকরা, একটি সুন্নি তুর্কি পরিবার, বাগদাদের নিয়ন্ত্রণ নেয় এবং শিয়া বুইদদের সরিয়ে দেয়। তারা সুলতান উপাধি গ্রহণ করে, যা পরবর্তী শতাব্দীর জন্য মধ্যপ্রাচ্যে কেন্দ্রীয় ভূমিকা রাখবে। বড় সেলজুকরা বিস্তৃত সাম্রাজ্যের উপর শাসন করলেও
বুইদদের মতো তারা আব্বাসী খলিফাকে উৎখাত করেনি, বরং তাকে নিয়ন্ত্রণ করত। প্রকৃতপক্ষে সেলজুকরা শিয়া ফাতিমি হুমকির বিরুদ্ধে আব্বাসীদের রক্ষা করেছিল এবং সুন্নি সংস্কৃতির বিকাশের প্রতিনিধি হয়ে ওঠে। এটি দেখায় যে আব্বাসী খলিফার প্রতীকী কেন্দ্রীয়তা কত গুরুত্বপূর্ণ ছিল এবং সুন্নি মুসলিম বিশ্বের একমাত্র বৈধতার উৎস হিসেবে তার ভূমিকা। 1071 সালে মানজিকেটের যুদ্ধে সেলজুক সুলতান বাইজেন্টাইন সম্রাটকে পরাজিত করেন। অ্যানাতোলিয়া তুর্কি গোত্রের জন্য উন্মুক্ত হয়। পরবর্তী শতাব্দীগুলোতে গ্রিক খ্রিস্টান অ্যানাতোলিয়াকে তুর্কি মুসলিম ভূখণ্ডে রূপান্তরিত করা হয়। এ অঞ্চলের সবচেয়ে প্রধান রাজনৈতিক শক্তি হয়ে ওঠে রুম সুলতানাত, সেলজুকদের একটি শাখা। এখান থেকে আধুনিক তুরস্কের ভিত্তি গড়ে ওঠে। 1095 সালে যখন ইসলামী মধ্যপ্রাচ্য রাজনৈতিকভাবে বিভক্ত ছিল, ক্যাথলিক চার্চের নির্দেশে ক্রুসেড অভিযান শুরু হয়। তাদের ঘোষিত লক্ষ্য ছিল পবিত্র স্থানগুলোকে মুসলিম অবিশ্বাসীদের হাত থেকে মুক্ত করা। ইউরোপীয় বাহিনী জেরুজালেম দখল করে এবং ভূমধ্যসাগরের তীরে কয়েকটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। মধ্যপ্রাচ্যে ক্রুসেডারদের উপস্থিতি 200 বছর ধরে স্থায়ী হয়। এই সময়ে মুসলিমরা প্রায়ই নতুন প্রতিবেশীদেরকে একটি উন্নতিহীন সভ্যতার প্রতিনিধি হিসেবে দেখত, যাদের সংস্কৃতি নিজেদের তুলনায় নিম্নমানের বলে মনে হতো। 1200 শতকে সুন্নি কুর্দি পরিবারের সদস্য সালাদিন খ্যাতি লাভ করেন। তিনি এক চমৎকার নেতা ছিলেন, যিনি শিয়া ফাতিমি শাসন শেষ করেন এবং মিশর ও সিরিয়ার ওপর আইয়ুবী রাজবংশ প্রতিষ্ঠা করেন। সালাদিন ক্রুসেডারদের সঙ্গে যুদ্ধ করেন। 1187 সালে হাটিনের যুদ্ধে তাদের পরাজিত করেন এবং জেরুজালেমকে খ্রিস্টান হাত থেকে মুক্ত করেন। ক্রুসেডারদের জন্য এটি মারাত্মক আঘাত ছিল, কিন্তু দীর্ঘমেয়াদে চূড়ান্ত পরাজয় ছিল না। তারা আরও 100 বছর টিকে থাকতে সক্ষম হয়। এদিকে সেলজুক রাষ্ট্র ধ্বংস হয়, যা নতুন একটি আঞ্চলিক শক্তি তুর্কি খরাজমিয়ান সাম্রাজ্যের জন্ম দেয়। আগে তারা সেলজুকদের অধীন ছিল, কিন্তু এখন তারা ইরান ও মধ্য এশিয়ার অংশ নিয়ন্ত্রণ করত। 1300 শতক ইসলামী ও বিশ্ব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত। চীনের উত্তরে স্টেপ অঞ্চলে চেঙ্গিস খান সমস্ত মঙ্গলের শাসক হিসেবে ঘোষণা করা হয়। একটি যাযাবর গোত্রের সমিতি, যাদের সামানিক ধর্ম ছিল এবং ঘোড়ায় বসে ধনুক ধারণে দক্ষতা ছিল, পশ্চিমের তুর্কিদের মতো। কয়েক দশকের মধ্যেই চেঙ্গিস খান ও তার উত্তরসূরিদের অধীনে মঙ্গল সাম্রাজ্য মানব ইতিহাসের সবচেয়ে বড় সংলগ্ন স্থল সাম্রাজ্যে পরিণত হয়। এটি অদম্য ও নির্মম হিসেবে পরিচিত হয়। এক ভুল কৌশলে খরাজমিয়াম সাম্রাজ্যের মুসলিম শাসকরা মঙ্গল ব্যবসায়ীদের হত্যা করে। এর পরের রক্তক্ষয় সাম্রাজ্যের শেষ আনে। 1300 শতকের মাঝামাঝি মঙ্গলরা ইরান, ককেশাস এবং আনাতোলিয়ার অধিকাংশ অংশ শাসন করে। মঙ্গল শাসক হুলাগু খান চেঙ্গিস খানের নাতি আব্বাসী খলিফাকে আত্মসমর্পণ করার জন্য চাপ দেয়। খলিফা অমুসলিম বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। 1258 সালে হুলাগু বাগদাদ অবরোধ করে, শহর ধ্বংস করে দেয় এবং এর বাসিন্দাদের হত্যা করে। শহরের মহান গ্রন্থাগার হাউস অব উইজডম ধ্বংস হয়ে যায়। এতে ইসলামের সোনার যুগের সমাপ্তি চিহ্নিত হয়। আব্বাসী খলিফাকে একটি গালিচায় মুড়ে ঘোড়ার পায়ে চেপে মারা হয়। আব্বাসী খলিফাদের 500 বছরের শাসন শেষ হয়ে গিয়েছিল। হুলাগু এবার দৃষ্টি ঘুরিয়েছিল মিশরের দিকে। সেখানে সালাদের আইয়ুবী রাজবংশ উৎখাত হয় এবং নতুন একটি শক্তি গড়ে ওঠে, মামলুক সুলতানত। মামলুকরা ছিলেন তুর্কি দাসসৈন্য, যারা স্টেপ অঞ্চল থেকে আনা হয়েছিল, ইসলামে ধর্মান্তরিত হয়েছিল এবং 9ম শতাব্দী থেকে মুসলিম শাসকদের জন্য গুরুত্বপূর্ণ সামরিক বাহিনী হিসেবে কাজ করত। 13 শতকে আইয়ুবী মিশরে এই এলিট যোদ্ধা গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা অর্জন করে, অর্থাৎ দাসরা রূপান্তরিত হয়ে অধিপতি হয়ে যায়। 1260 সালে আইন জলতের যুদ্ধে মামলুকরা মঙ্গলদের পরাজিত করে, যা তাদের অগ্রগতি অপ্রত্যাশিতভাবে থামিয়ে দেয়। মামলুক সুলতান বাইবার্স, যিনি মঙ্গলদের ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, ক্রুসেডারদেরও পরাজিত করতে সক্ষম হন, যার ফলে তাদের চূড়ান্ত পতনের পথ খুলে যায়। এই যুগল জয় মামলুকদের ইসলামের রক্ষক হিসেবে পরিচিতি দেয়। বাইবার্স আব্বাসী খলিফাদের কায়রোতে পুনঃপ্রতিষ্ঠা করেন, যদিও এটি সীমিত ভূমিকা রাখে। মামলুকরা প্রায় 250 বছর শাসন চালিয়ে যায়। 13 শতকের শেষে মঙ্গল সাম্রাজ্য বিভিন্ন স্থানীয় মঙ্গল রাজবংশে বিভক্ত হয়, যা চেঙ্গিস খানের বংশধরদের নেতৃত্বে পরিচালিত হয়। এদের মধ্যে অনেকেই ইসলামে রূপান্তরিত হয় এবং তুর্কি ভাষা গ্রহণ করে।
এই রূপান্তর ঘটে হুলাগুর বংশধরদের শাসিত ইলখানিদ রাজবংশেও, যারা আনাতোলিয়া থেকে ইরান পর্যন্ত শাসন করত। ইলখানিদরা প্রমাণ করে যে মঙ্গোলরা শুধুমাত্র নিষ্ঠুর বিজয়ী নয়, তারা অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং বৌদ্ধিক সমৃদ্ধিরও বাহক। ইলখানাত 1400 শতকে ধ্বংস হয় এবং এর স্থলে এক নির্মম তুর্ক-মঙ্গোল বিজয়ী তিমুরের সাম্রাজ্য গড়ে ওঠে। তিমুরের বংশধররা আবার প্রমাণ করে যে নির্মমতা এবং সাংস্কৃতিক সমৃদ্ধি একে অপরের বিপরীত নয়। এই সাম্রাজ্য কিছু আকারে 1500 শতকের শেষ পর্যন্ত টিকে থাকে। সেই সময় পশ্চিমে নতুন শক্তি উত্থিত হয়। প্রায় 1300 সালে আনাতোলিয়ায় ছোট একটি তুর্কি মুসলিম রিয়ালটিতে ওসমান নামের এক ব্যক্তি নেতা হিসেবে আবির্ভূত হয়। ওসমান এবং তার বংশধররা বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে, আনাতোলিয়া ও বালকান অঞ্চলে ভূমি জয় করে এবং নতুনভাবে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। 1453 সালে কনস্ট্যান্টিনোপল দখল করা হয়, যা হাজার বছরের বাইজেন্টাইন শাসনের সমাপ্তি হিসেবে ধরা হয় এবং কখনো কখনো মধ্যযুগের সমাপ্তি হিসেবেও গণ্য হয়। কনস্ট্যান্টিনোপল, পরে ইস্তানবুল, নতুন তুর্কি রাজধানী হয়। অটোমান সুলতান সেলিম দ্য গ্রিম সাম্রাজ্যের আয়তন 3 গুণ বাড়ান, নতুন আবিষ্কৃত গান পাউডার প্রযুক্তি ব্যবহার করে। 1517 সালে তিনি কায়রো দখল করেন এবং শেষ মামলুক সুলতানকে হত্যা করেন। কায়রোতে আব্বাসি খলিফাদের খিলাফত শেষ হয় এবং সেলিম নিজেকে খলিফা ঘোষণা করেন, সুন্নি ইসলামের নতুন নেতা। অটোমান সাম্রাজ্য বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব ইউরোপে। 16 শতকে তার পূর্বে দুটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে ওঠে, শিয়া সাফাভি সাম্রাজ্য, যা আধুনিক ইরানের ভিত্তি স্থাপন করে, এবং মুঘল সাম্রাজ্য, যা ভারতের ওপর শাসন চালায়। এই তিনটি ইসলামী শক্তিকে গান পাউডার সাম্রাজ্য বলা হয় এবং এগুলো প্রাথমিক আধুনিক যুগে শক্তিশালী এবং স্থিতিশীল ছিল। অটোমান সাম্রাজ্য ইসলামের ইতিহাসের শেষ খলিফাত হিসেবে 600 বছর টিকে ছিল এবং কেবল 20 শতকে প্রথম বিশ্বযুদ্ধের পর পতন হয়। এখন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে মতামত দিন এবং সাবস্ক্রাইব করুন।